আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদেরকে আবার স্বাগত। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি। আজকেও আমরা দেশের মানুষের অধিকার এবং শাসকদের দৃষ্টিভঙ্গি এসব নিয়ে আপনাদের সামনে আমাদের চিন্তাধারা শেয়ার করছি। জন্মেছি এই দেশে। এই দেশটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আবহাওয়া দিয়ে। আমাদের দেশের যে আবহাওয়া কম্পেয়ার করলে সারা দুনিয়ার যে কোনো দেশের আবহাওয়া থেকে এই দেশের আবহাওয়া অনেক উত্তম। বৃষ্টির দিনে বৃষ্টি হয়, শীতের দিনে শীত আসে, গরমের দিনে গরম আসে, কিন্তু সবই সহনীয়। এটা একটা অপূর্ব সমন্বয়। তারপরে আছে বিশাল একটা জনগোষ্ঠী, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় পরিপূর্ণ পরিবার। সব কিছু মিলে মনে হয় এই দেশটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা বেস্ট দেশ। অন্যান্য দেশের কালচার, অন্যান্য দেশের সংস্কৃতি, এইগুলা স্টাডি করলে দেখা যায় তারা এক ধরনের জ্বলন্ত উনুনের উপর আছে। পারিবারিক শান্তি বিঘ্নিত ওখানে, আর্থিক সচ্ছলতা হয়তো আছে, কিন্তু পারিবারিক শান্তি, অন্যান্য শান্তি, ধর্মীয় সৌহার্দ্যতা, সম্প্রীতি সব কিছুরই অনুপস্থিতি অন্যান্য দেশে রয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও একই অবস্থা। তো এই বেস্ট আবহাওয়ার এই দেশটা, প্রশ্ন ওঠে এই দেশটা আসলে কার? আমাদের শাসকদের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে আমরা মনে করি সবচেয়ে দুর্ভাগ্যগ্রস্ত, হতাশ একটি জাতি। এর কারণ হচ্ছে, চিন্তা করেন এই দেশে সরকারি চাকরিজীবী হচ্ছে 14 লাখের মতো, বেসরকারি চাকরিজীবী হচ্ছে 7 কোটির মতো। সরকারি চাকরিজীবীতে প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 5%, 10% এরকম ইনক্রিমেন্ট হয়, যেটা দিয়ে তারা দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে। কিন্তু তারপরও কিছুদিন পর পর শাসকরা চিন্তা করে এদের বেতন স্কেল চেঞ্জ করা দরকার, এবং 100%, 150% বেতন স্কেল চেঞ্জ করে। এই চেঞ্জের ফলাফলটা এই দেশের সাধারণ জনগণকে হাড়ে হাড়ে টের পেতে হয়। সাধারণ জনগণ বাজারে যাবে এই 14 লাখ ব্যতি রেখে, বাজারে গিয়ে দেখবে জিনিসপত্রের দাম প্রচুর, পকেট খালি, এবং মাথায় হাত দিয়ে ঘরে বিষণ্ণ মনে ঘরে ফিরে আসবে। কিন্তু যাদের বেতন 100% বাড়লো, 150% বাড়লো, তারা হাসবে। বিদেশে টাকা জমা করবে, দুর্নীতি করবে, লুটপাট করবে। এই দুর্নীতিটাই হচ্ছে ওদের নীতি। এক একজন বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবে, টাকা দেদারসে বিদেশ পাঠাবে। রাজনৈতিক নেতাদের থেকে এদের অবস্থা অনেক অনেক ভালো। রাজনৈতিক নেতাদের জেল জুলুম হয়, রাজনৈতিক নেতারা লুটপাট করলে সেটার ভাগ বাটোয়ারা দিতে হয় সাঙ্গপাঙ্গদের, কিন্তু এদের কোনো ভাগ বাটোয়ারা দিতে হয় না। নির্দ্বিধায় টাকা পয়সা বিদেশে পাঠায়, লুটপাট করে, কাজ করে না, বসে বসে খায়, বসে বসে জিমায়, নিজের মাথাটাও খরচ করে না। অথচ এরা সবচেয়ে বেশি ভাগ্যবান, কারণ এরা ক্ষমতার একটা স্তম্ভ। যারা ক্ষমতায় আসবে তাদের উপর ভর করে আসতে হবে, সেজন্য এরা খুবই ভাগ্যবান। 7 কোটি, পাশাপাশি 7 কোটি জনগণ কাজ করে বেসরকারি প্রতিষ্ঠানে, এদের ভাগ্য চরম খারাপ। বাজারে গিয়ে এরা দৈনন্দিন জিনিসপত্রগুলা কিনতেও হিমশিম খেতে হয়। এই দেশের নেতাদের সাঙ্গপাঙ্গ, সন্ত্রাসকারী, বড় যুগ 2 লাখ, কিন্তু পাশাপাশি 20 কোটি সাধারণ জনগণ। অর্থের মালিক এই 2 লাখ জনগণ, যারা নেতা বা সাঙ্গপাঙ্গ ইত্যাদি ইত্যাদি, আমলাদের কথা বাদ দিলাম, সরকারি চাকরিজীবীদের কথা বাদ দিলাম। বাকি 20 কোটি জনগণ ভুক্তভোগী এদের দাপটে। এদের আর্থিক দাপট আছে, এরা যা ইচ্ছা তাই করতে পারে। গত সরকারের আমলে আমার একজন বড় ভাই একটা বড় রাজনৈতিক নেতার অধীনে চাকরি করত। সে একবার এসে বলল, লতিফ,
আমার বস যদি মনে করে এই বাড়িটা খুব সুন্দর, কালকে এই বাড়িটা তার হয়ে যাবে। আমার বস যদি মনে করে ওই লোকটার বউ খুব সুন্দরী, কালকে এই বউটা তার হয়ে যাবে। যদি না হয়, তবে এই লোকটাকে আর দুনিয়ার উপরে খুঁজে পাওয়া যাবে না। এরকম অবস্থার মধ্যে আমরা আছি। আমরা 20 কোটি জনগণ এদের কাছে জিম্মি। দেশের ব্যবসা বাণিজ্যে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এই আমানতটা ঋণ হিসাবে ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষকে দেওয়ার জন্য এবং এখান থেকে ব্যবসা করার জন্য আছে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকগুলা কাদের? যারা লুটেরা তাদের, না সাধারণ ব্যবসায়ীদের? সাধারণ ব্যবসায়ী যদি 5 লাখ টাকা ঋণ নিতে হয়, তাহলে তাকে উপযুক্ত জামানত দিতে হবে। তারপর পার্সোনাল সিকিউরিটি যদি হয়, 3 জন 4 জনের চেক জমা দিতে হবে, ব্ল্যাঙ্ক চেক। এটা কি সহজ? কেউ কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবে? আবার যারা জামিনদার হবে তাদেরকে জেলও খাটতে হয়। 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000 টাকা এদিক সেদিক হলেই মামলা হবে। মামলা দিয়ে ব্যাংক কর্মকর্তারা মনে করবে আমাদের দায়িত্ব শেষ। পাশাপাশি যারা 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার আবেদন করবে, তাদের আবেদন শুনে ওই সপ্তাহের ডাক্তারের মতো হবে। সপ্তাহের ডাক্তার যেরকম বলেছিল, রুগী এলে গড়ে তার কুশিতেছে 4 বার কষে দে ডন আর কুস্তি। তারপর রুগীটাকে গোটা 2 চাটি মারে যেন তার সাথে বড় দুস্তি। এই 200-500 কোটি 1000 কোটি টাকার আবেদন পেয়ে ব্যাংক অফিসাররা নাচতে থাকবে, ডিরেক্টররা নাচতে থাকবে, টাকা তো আমাদের পকেটেও যাবে। সেজন্য আবার এই ঋণের জন্য কোনো উপযুক্ত জামানত দিতে হবে না। জাল বেজাল যা কিছু আছে সব কিছুতে ব্যাংক কর্মকর্তা ডিরেক্টররা জড়িত হবে এবং টাকাগুলা দিয়ে দেবে। হ্যাঁ, গত টার্মেও দেখলাম একজনের এনআইডি কার্ড নাই, তাকে ইসলামী ব্যাংক থেকে 27 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকারি নির্দেশ কি করা। তারপর চেক যদি দেওয়া হয় তাহলে বিভিন্ন ব্যাংকে চেক যাবে, সেই চেকটা গভর্নরের নির্দেশে পাস হয়ে যাবে। ব্যাংকে টাকা, অ্যাকাউন্টে টাকা থাকুক আর না থাকুক, ক্লিয়ারিংয়ে টাকা গিয়ে অটোমেটিক্যালি যে ব্যাংকে যাবে সেই ব্যাংক ক্লিয়ার করে দেবে। এরকম সিস্টেম লুটপাট চলছেই। সুতরাং এই প্রশ্ন হচ্ছে, ব্যাংক কার? জনগণের না লুটেরাদের? আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা ধরেন, শিক্ষা প্রতিষ্ঠান কাদের? ভিআইপিদের না সাধারণ জনগণের? ভিআইপিরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদেরকে বিভিন্নভাবে রেজাল্টকে ম্যানিপুলেট করে তাদেরকে ডিপার্টমেন্টে চাকরি চুকরি ইত্যাদি দেওয়ার জন্য বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হয়, যেগুলো একবারে ওপেন সিক্রেট। এইভাবেই চলছে। আবার সাধারণ যারা আছে তাদেরকে ভালো রেজাল্ট না দেওয়ার জন্য বিভিন্ন কেরিশমা করা হয়। একটা ছেলে আমার জানা মতো একটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্র, সে খুব ভালো ছাত্র, তাকে বিভিন্ন কেরিশমা করে তাকে রেজাল্টটাকে তার পিছিয়ে দেওয়া হলো। সে রেজাল্ট পাওয়ার আগেও বলছিল, বুঝে ফেলছিল, বুঝে স্যারদের বলছিল, স্যার আমি আসলে ডিপার্টমেন্টে চাকরি করব না। হ্যাঁ, তারপর তাকে ম্যানিপুলেট করে পিছিয়ে দেওয়া হয়েছিল, কারণ ভিআইপিদের চাকরি দিতে হবে। এখানে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, হৃদয় গঠিত ব্যাপার স্যাপারও থাকে, অনেক কিছু থাকে। তারপরে প্রভাব প্রতিপত্তি সবই থাকে। আলটিমেটলি দেখা যায় যে অনেক ছেলে সুইসাইডও করে। এই কিছুদিন আগেও আমাদের সাস্টে একটা ছেলে এই রেজাল্ট, আকাঙ্ক্ষিত রেজাল্ট না পেয়ে সুইসাইড করেছিল। ভালো রেজাল্ট ছাত্র। আরেকটা যে ছাত্রের কথা বললাম সেই ছাত্র পরে ব্যাংকে চাকরি নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে স্যারদের বলেছে, স্যার আমি ব্যাংকে চাকরি নিয়েছি, এই ডিপার্টমেন্টে আসি নাই। তো প্রশ্ন আসে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাদের? গেইটে গেলেই দেখবেন ভিআইপিদের জন্য আলাদা কদর। যারা গাড়ি নিয়ে, দামি গাড়ি নিয়ে বাচ্চাদের নামিয়ে দেবে, তাদের গেইটের দারোয়ান থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পর্যন্ত সমীহ করে চলবে এই দামি গাড়ির জন্য। এই দামি গাড়িটা কোত্থেকে আসছে? হয়তো কোনো ইনকাম ট্যাক্সের বড় অফিসার, তার ছেলের দামি গাড়ি চলছে। তো প্রশ্ন আসে, শিক্ষা প্রতিষ্ঠানটা কার? চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে যারা ভাগ্যবান তাদের জন্য তো প্রাইভেট চিকিৎসা আছেই, তারপরও তারা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে হানা দেয় এবং সব সুযোগ সুবিধা তারা লুফে নেয়। কারণ হচ্ছে ওখানে যারা আছে তারা এই সার্ভিসটা দেওয়ার জন্য উন্মুখ। আমি একবার অভিজ্ঞতা হলো, একজন হার্টের রুগী নিয়ে গেলাম,
যার হার্ট ব্লক হয়ে গেছিল, কিন্তু তাকে ফেলে একজন ভিআইপি যখন ঢুকলেন তখন ডাক্তাররা দৌড় দিলেন তার পিছনে। একজন রাজনৈতিক নেতা তার মাকে নিয়ে গেছেন, ডাক্তাররা দৌড় দিলেন তার পিছনে। এতগুলা রুগীর ফেলে চলে গেল সবাই, দেখলাম, চেয়ে চেয়ে দেখলাম। হ্যাঁ, তুমি চলে গেলে, ডাক্তাররা চলে গেল, চেয়ে চেয়ে দেখলাম। এই হচ্ছে আমাদের চিকিৎসা। প্রশ্ন আসে, চিকিৎসাটা কাদের? জনগণের না প্রভাবশালীদের? আপনি আইন এবং বিচারের কথা ধরেন, সাধারণ আপনি ট্রাফিক সিগনালে যদি দাঁড়ান, দেখবেন যদি ভিআইপিদের গাড়ি আসে তাহলে ট্রাফিক খুব সক্রিয় হয়ে যায়, কিভাবে এটাকে পাস দিয়ে যাবে। প্রভাবশালীদের যদি গাড়ি আসে, সরকারি কর্মকর্তাদের গাড়ি আসে, ভিআইপিরা খুবই, পুলিশ, ট্রাফিক পুলিশ খুবই সতর্ক হয়ে এদের পাস দেয়। সাধারণ জনগণ যদি মরেও যায় তাকে কোনো পাস দেবে না, কোনো সাহায্য করবে না। একজন হসপিটালের রুগী যদি সিরিয়াস হয়, সে একটু সহযোগিতা পাবে না, কারণ সে সাধারণ। তো প্রশ্ন আসে, এই ব্যবস্থাটা কাদের জন্য? বিচার বিভাগের কথা ধরেন, বিচার বিভাগে কি না হয় এটা আমাদের অজানা নয়। যারা প্রভাবশালী তারা অনেক অন্যায় করেও পার পেয়ে যায়। এটা এদের পার পাইয়ে দেওয়ার জন্য সবাই উন্মুখ, কিভাবে পার পাইয়ে দেবে সেই চেষ্টা করতে ব্যস্ত। আপনি ট্যাক্সের কথা ধরেন, সেখানে যারা আছে সাধারণ ব্যবসায়ীদের উপর খড়গ হস্ত, কিন্তু যারা বড় ব্যবসায়ী তাদের ট্যাক্স ব্যবস্থা চালু হয়েছিল রবিনহুডের ফিলোসফি থেকে, রব দ্য রিচ, ডিস্ট্রিবিউট টু পোর। এখন হচ্ছে রব দ্য পোর, ডিস্ট্রিবিউট টু রিচ। ব্যাটের নামে সাধারণ ফকিরদের উপর থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এই ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে কাদেরকে? যারা প্রভাবশালী, যারা ভাগ্যবান, তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। সহযোগিতা বিনিময় তো আছেই। তো প্রশ্ন আসে, এটা কার? আপনি সব জায়গায় দেখবেন এভাবে চলছে, এইভাবেই চলবে, এবং কোনো পরিত্রাণ আশা করা যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের সিস্টেমটাই এরকম চলছে। বিদ্যুৎ বিভাগ, গ্যাস, তারপরে আইন শৃঙ্খলা, এগুলার চরম অবনতি সত্ত্বেও এইগুলার প্রতি দৃষ্টি না দিয়ে আরও বিভিন্ন জিনিস, আজে বাজে জিনিস, প্রজেক্ট নেওয়া হয়, কার্ড নেওয়া হয়, এই নেওয়া হয়, সেই নেওয়া হয়, মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা। বিদ্যুতের বিল বাড়াচ্ছে, গ্যাসের বিল বাড়ছে, কিন্তু সাধারণ মানুষকে একটা কার্ড দেওয়া হচ্ছে। কত টাকা পকেট থেকে কাটা হচ্ছে আর কত টাকার কার্ড দেওয়া হচ্ছে, যারা কার্ড যদি পেয়ে থাকে তাহলে ভাগ্যবান, সেই হিসাবটা আমাদের মাথায় আসে না। হ্যাঁ, আমরা বলেছিলাম যে কার্ড দেওয়া হোক লোনের জন্য। একজনের লোন দরকার, সে কার্ড দিয়ে লোন তুলবে, খুব সহজে লোন তুলবে। এবং যেরকম আমাদের মানে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউব বা অন্যান্য চ্যানেলে লোন দেওয়া হয় অনেক বেশি ইন্টারেস্টে, সেরকম সাধারণ কম ইন্টারেস্টে লোন দেওয়া হোক। এই লোনটা সে একজন মানুষ ব্যবহার করে তারপর রিটার্ন দেবে, রিটার্নের কাজে অন্য সহযোগিতা হবে, আর্থিক উন্নয়নের কাজে সহযোগিতা হবে। সেটা না করে আপনার কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে, রঙ্গিয়ে চঙ্গিয়ে। মনে হয় যেন একটা সিনেমা, যে সিনেমাকে মাঝে মাঝে বিভিন্ন মজার মজার গান দেওয়া হয়, এই গান দিয়ে নাচ দেওয়া হয়, কক্সবাজারের সি বিচে গিয়ে নাচানো হয়। আবার এই সিনেমার মধ্যে একটা স্টোরিও বলা হয়, মাঝে মাঝে এরকম রমরমা গান দিয়ে সবাইকে উত্তেজিত করা হয়। এই কার্ডগুলো হচ্ছে এরকমই মনে হয় যে মানুষকে একটু বোকা বানানোর স্টাইল। এইসব জিনিস থেকে আমাদের পরিত্রাণ দরকার। পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা প্রচুর ছিল এখন, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের প্রতিনিধি। উনি নতুন বিদেশে ছিলেন, বিদেশি সিস্টেমগুলো দেখে আসছেন, নতুনভাবে চিন্তা করার একটা আশা ছিল আমাদের, পুরা জাতির একটা আশা ছিল উনি নতুনভাবে চিন্তা করবেন। কিন্তু দেখা যাচ্ছে আসলে উনিও পারছেন না। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে আসলেন প্রফেসর ইউনূস, অনেকগুলা চেষ্টা করলেন কিন্তু কোনোটাই ফ্রুটফুল করতে পারলেন না। যে সংস্কারগুলা চিন্তা করেছিলেন কোনোটাই, ভালো সংস্কারগুলো একটাও টিকলো না। তো আলটিমেটলি আমাদের একজন বেনিভোলেন্ট অটোক্রেট দরকার, ইহা খানের মতো, আইয়ুব খানের মতো। আইয়ুব খানের মতো একজন ডমিনেট, একজন বেনিভোলেন্ট অটোক্রেট যদি হয়, জনগণের কথা চিন্তা করে, তাহলে হয়তো আমাদের পরিত্রাণ হবে। না হলে আমি পরিত্রাণে কোনো পথ দেখি না।
কারণ হচ্ছে যারাই আসবে গণতান্ত্রিক মনোভাব নিয়ে, মানুষের প্রতি মনোভাব নিয়ে, দেখা যাবে তাদের কার্যালয়ে প্রতিদিন একটার পর একটা মিছিল, একটার পর একটা আক্রমণ, হ্যাঁ, একটার পর একটা আবদার, হ্যাঁ, এরকম চলবেই। এই যে তত্ত্বাবধায়ক সরকার কাজ করতে পারলো না, দেখলাম তো কি জন্য কাজ করতে পারলো না। তো আলটিমেটলি এর জন্য দরকার হচ্ছে হিটলারের মতো মানসিকতা সম্পন্ন একজন স্বৈরাচার, হ্যাঁ, যে স্বৈরাচার হবে লি কুয়ান উইয়ের মতো, মানুষের কল্যাণে কাজ করবে, মাহাথির মোহাম্মদের মতো। এরকম একজন লিডার আমাদের দরকার। আমরা সেই লিডারের প্রত্যাশা করছি। আপনার মধ্যে যদি এই লিডারশিপ কোয়ালিটি থেকে থাকে, আপনি ফিল করেন, তাহলে জেগে উঠুন এবং দেশকে বাঁচান। এই যে দেশে জেনজিরা জেগেছিল, স্বৈরাচারকে মুক্ত করেছে, কিন্তু বিপ্লব ধরে রাখতে পারে নাই। হ্যাঁ, নেপালে অনেকটা পেরেছে, ভারতে জেনজিরা এখন সরগরম, আশা করছি একটা ভালো রেজাল্ট হবে, দেখা যাক কি হয়। কারণ হচ্ছে অসৎ গাছের শিকড় অনেক দূর যায়, এই অসৎ গাছের শিকড়, এদের শক্তি অনেক বেশি, আলটিমেটলি কিছুই টিকে না ওদের কাছে। এইটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, নাটক সংস্কৃতিতে বিভিন্ন জায়গায় দেখেছি, এদের শিকড় অনেক গভীরে। হ্যাঁ, আমরা বাকের ভাইয়ের খুনের বিচার সম্পর্কেও দেখেছি, এখানে অসৎ গাছের শিকড়ের ধাপড়টা দেখেছি। তো আসলে সব জায়গায় অসৎ গাছের শিকড়টা অনেক শক্তিশালী, সেটাকে উপড়ে ফেলার জন্য প্রচুর মনোবল সম্পন্ন একজন অটোক্রেট আমাদের দরকার। সেই অটোক্রেটের প্রত্যাশায় আমরা আছি। আপনার মত কি আপনি জানান, এবং আমার মতের সাথে একমত যদি হয়ে থাকেন তাহলে এটাকে শেয়ার করেন, অথবা যদি দ্বিমত পোষণ করেন কমেন্টে লিখে দেন এবং লাইক দেন। আমরা চাচ্ছি যে আমাদের চিন্তাধারাগুলোকে সারা দেশে ছড়িয়ে দেওয়া, এবং এতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।